স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। যুদ্ধাপরাধের মামলায় খালাস পাওয়ার পর সকাল 9:30টার দিকে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। কারামুক্তির পর তাকে রাজধানীর শাহবাগে সংবর্ধনা দেয় জামায়াত ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী হেদায়েত সীমান্ত। ভূমিকা পালন করছেন, জনগণের সামনে যাচ্ছেন সেই নন্দিত নেতা জামায়াত ইসলামী বাংলাদেশের আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগেই বলেছি এটা কোনো সভা নয়, জাস্ট ওনার মজলুম ভাইয়ের, মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল। কঠোর গরমে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন। মঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা আমরা সবাই আছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই ভাইয়ের বক্তব্য চিরেই আমরা আরও বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ, এই ঢাকায় শুনবো ইনশাল্লাহ। এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি শুধু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন, তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমির জামাতের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত 2:10 তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হংকং হয়ে তিনি টোকিওতে পৌঁছাবেন। জাপানের স্থানীয় সময় বুধবার দুপুর 2:30টার দিকে তার নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। এ সফরে প্রধান উপদেষ্টা 30তম নিক্কেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতের সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কন্টেইনার ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে সাভারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রাইভেট চালকেরা। মঙ্গলবার মধ্যরাতে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। প্রাইভেট কার চালকেরা জানান, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে গাড়িতে গ্যাস রিফিল করতে হয়, অথচ অবাধে ফিলিং স্টেশনের মালিকরা বড় বড় কন্টেইনার ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছেন। ছোট যানবাহন সিরিয়ালে রেখে এসব কন্টেইনার ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা হয়। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কার চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। রাজধানীর নয়াপল্টনে আজ তারুণ্য উৎসবের আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের তরুণ নেতাকর্মীরা এতে অংশ নেবেন। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। প্লাবনী, তারুণ্য উৎসব কখন শুরু হবে এবং এখানে কারা কারা অংশ নিচ্ছেন?
উৎসব আসলে অফিসিয়ালি শুরু হওয়ার কথা বেলা 2টা থেকে, বাট আমি আপনাকে একটু দেখাতে চাই যে সকাল থেকেই কিন্তু নয়াপল্টন যে এরিয়া, সেই এরিয়ায় কিন্তু তারুণ্যের উৎসবে যোগ দিতে ঢাকার বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে এখানে তারুণ্যের উৎসবে তরুণরা কিন্তু আসলে যোগ দিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি কিন্তু আসলে এই তারুণ্যের সমাবেশে যোগ দিবে। সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা যারা আছেন, আমাদের কাছে খবর আছে খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান, এরা কিন্তু আসলে যোগ দেবেন। এবং আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানটি তারুণ্যের যে উৎসব, তরুণদেরকে আসলে রাজনৈতিক সাথে সম্পৃক্ত করতে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে 3 সংগঠন, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, তরুণদের সম্পৃক্ত করতে এই সমাবেশের আয়োজন করে যাচ্ছে। এবং আসলে এখন পর্যন্ত এই সমাবেশ 4টি স্থানে করেছে। এবং এটার যে সর্বশেষ যেটা বলা যেতে পারে যে ঢাকায় যে সমাবেশটি হচ্ছে এবং এখানে প্রচুর লোকের আসলে সমাগম হওয়ার আশা করছেন আয়োজকরা। আমার কাছে এই ছিল নয়াপল্টন থেকে সর্বশেষ তারুণ্যের সমাবেশের সর্বশেষ খবর। বিশ্ব হেপাটাইটিস সচেতনতা মাস 2025 উদযাপন করেছে বিআরবি হাসপাতাল। এই উপলক্ষে মঙ্গলবার বিআরবি হাসপাতালের মিডিয়া সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ আলীর লেখা বই লিভার জানুন এবং ভালো থাকুন বইটি বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় বক্তারা হেপাটাইটিস সম্পর্কে সচেতন থেকে সঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। এবারে জেনে নেব দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির। বিএনপি মনে করে নির্বাচন বিলম্বিত করার জন্য ওসিলা তৈরি করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি। এরপরে আছে অবশেষে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে সুব্রত তার সহযোগী মোল্লা মাসুদ গ্রেপ্তার। পরে রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার হন আরও 2 সহযোগী। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, কর্মচারীদের সঙ্গে আলোচনা, স্থগিত আজকের কর্মসূচি। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, সচিবালয়ের ভেতরে বাইরে বিক্ষোভ, কর্মচারীদের কর্মসূচি 1 দিনের জন্য স্থগিত। 44 আমলার অপসারণে 7 দিনের আলটিমেটাম জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র আন্দোলনের। এটিএম আজহার খালাস যে কোনো সময় মুক্তি, সাক্ষ্য প্রমাণ অতীতে সঠিকভাবে মূল্যায়ন না করায় ন্যায় বিচারের বিপর্যয় ঘটেছে আপিল বিভাগ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির, ভয়ঙ্কর জুলুমের শিকার হয়েছিল জামায়াত, ডক্টর শফিকুর রহমান। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, জমি বেচে টাকা পাচারের হিড়িক, পলাতক আওয়ামী লীগ নেতারা জমি জমা বিক্রি করে দিচ্ছেন। তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি, আমলারাও। অনেকের বউ শাশুড়ি, শ্যালক শালিকাদের নামেও প্লট। গাজীপুরে ডিবির মনিরুলের 9 বিঘা জমি বিক্রি। এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, রাষ্ট্র ও নিরাপত্তা বিরোধী কাজে না জড়ানোর সাফ কথা সেনাবাহিনীর। এছাড়াও আরেকটি শিরোনাম, 10 মাসে 27,000 সন্দেহজনক লেনদেন, পাচার $20 বিলিয়ন। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, পুরনো প্রযুক্তির গ্যাস মিটার গছিয়ে দিচ্ছে জাপান, কঠিন শর্তে ঋণ, 8 লাখ মিটারে খরচ 900 কোটি টাকা। জাপানের ঋণ ও মিটার কোনোটিরই যৌক্তিকতা দেখছে না বিতরণ প্রতিষ্ঠানগুলো। পুরনো প্রযুক্তি নিয়ে কিনতে বদলাতে হবে স্মার্ট মিটার কেনার নীতিমালা। এরপর আছে সেনাবাহিনীর জালে অপরাধ জগতের গুরু শিষ্য, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ একই বাসা থেকে গ্রেপ্তার। তাদের আরও একটি শিরোনাম, আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি।
এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদেরও প্রধান শিরোনাম, 2 আতঙ্ক এক ডেরায়, কুষ্টিয়া সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। এছাড়াও একটি শিরোনাম, ফাঁসির দণ্ড থেকে খালাস আজহার। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, তদন্ত চলছে 7 দেশে, হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতি। এছাড়াও আরেকটি শিরোনাম, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।